নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মীনাক্ষী। আজ সত্যি সত্যি জবাব চায় বাংলা। জবাব চাইছে তার কারণ রিপাবলিক বাংলা কিছুক্ষণ আগে, মীনাক্ষী ঠিক কতক্ষণ হবে? 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার কিছু বেশি, 1 ঘন্টা 20 মিনিট আগে রিপাবলিক বাংলা একটি টেপ প্রকাশ এনেছে। যে টেপে গণেশ বাগাড়িয়াকে বলতে শোনা যাচ্ছে কিভাবে গত 7, 8, 9 বছর ধরে, বলা ভালো 8 থেকে 9 বছর ধরে এই বাংলায় লুট চলেছে, সিন্ডিকেট রাজ চলেছে। আমরা জানি এতদিন পর্যন্ত সবই খাতায় কলমে অভিযোগ হিসেবে ছিল। সিন্ডিকেটের কথা কখনো কখনো প্রকাশ্যে এসছে, বিরোধীরা প্রশ্ন তুলেছেন, অভিযোগ শুনেছেন, প্রধানমন্ত্রী পর্যন্ত এসে বলেছেন, আজও বলেছেন এই রাজ্যে প্রচারে এসে। কিন্তু সেই সিন্ডিকেট চলেছে, এবং কিভাবে চলেছে, কিভাবে রাজনৈতিক নেতা কর্মীরা তার সঙ্গে জড়িয়ে গিয়েছেন, কিভাবে সিন্ডিকেট থেকে আসা অর্থ রাজনৈতিক দলের ফান্ডে পরিণত হয়েছে, কিভাবে এ রাজ্যের আবগারি কমিশনারের সামনে বসিয়ে একটি গুন্ডা, যাকে তার দলও এখন নিজের বলে স্বীকার করে না, বিনয় মিশ্র, যে এদেশে আছে না বিদেশে পালিয়ে গেছে কেউ জানে না, সিবিআইও যার খোঁজে হন্য হয়ে ঘুরছে, সেই বিনয় মিশ্র একরকম বন্দুকের নলের সামনে যেন আবগারি কমিশনারের পাশে বসিয়ে প্রডিউসারদেরকে, ফিল্ম প্রডিউসারদেরকে জিজ্ঞাসা করত, আমার সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন, টাকা দেবেন, ব্যবসা করতে চান, নাকি কাল ঝাঁপ বন্ধ করে দেব। ঠিক এমনই সব সিন্ডিকেট রাজের, এমনই সব তোলাবাজির প্রকাশ্য প্রমাণ গণেশ বাগাড়িয়ার এক্সক্লুসিভ অডিও টেপ রিপাবলিক বাংলা আজ প্রকাশ করেছে। মীনাক্ষী, বাংলার দুর্নীতির সব থেকে বড় পর্দা ফাঁস, যা শুনলে সত্যি অবাক হবেন। এভাবে প্রকাশ্যে কিভাবে টাকা চাইতো বিনয় মিশ্র। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিক্রিয়াতে বিনয় মিশ্র তাদের দলের সঙ্গে যুক্ত নয়। নানান প্রশ্ন, একই সঙ্গে দুপক্ষকেই প্রশ্ন করব, কিন্তু তার আগে যে অডিও ক্লিপের কথা আমরা বলছি তা আরো একবার শোনাবো আপনাদের। ये सिंडिकेट क्या है? सिंडिकेट बहुत सुनता हूँ मैं, पेपर वगैरह में पढ़ता हूँ। सिंडिकेट तो बंगाल का एक पेट बर्ड है सर। क्या है ये? एक सिंडिकेट है वहाँ पर, जो राजारहाट एरिया, न्यू टाउन एरिया में नया कंस्ट्रक्शन हो रहा है, वहाँ सिंडिकेट फॉर्म कर दिया पॉलिटिकली। अच्छा, जिसको भी बालू, पत्थर, ब्रिक्स, मैंने जो भी मटेरियल लेने पड़ेंगे सिंडिकेट के थ्रू लेने पड़ेंगे। तो वही सिंडिकेट फेमस नाम हो गया। तो उसका फिर कट कहाँ जाता है? जैसे कि जो भी कलेक्शन होती होगी तो कट कहाँ जाता है? लोग क्या करते हैं, जैसे सपोज करिए किसी चीज की रेट 100 रुपया, तो सिंडिकेट वाले लेते हैं 120 रुपया, इंफीरियर क्वालिटी देते हैं, मेजरमेंट में भूल। तो ऐसे करते सिंडिकेट वाले कमाते हैं, और जो पॉलिटिकल बॉसेस है उनका अपना अंडरस्टैंडिंग रहता है। कहानी नहीं आप लोग को पता है? कहानी तो बताया होगा ना किसी ने? नहीं बताया होगा, लेकिन उतना मेरे को याद नहीं है। लेकिन सब तो अपना कोर ग्रुप रहता है ना सर। हाँ, वो बातें बाहर नहीं आ पाती। अच्छा, लेकिन फिर भी चूंकि अब इन सब से इन्वॉल्व हुए तो पता नहीं चलता है कि उनका फंडिंग कैसे जाता था वहाँ, पॉलिटिकल जो फंडिंग। यही इसी के यही कौन? अशोक विनय। विनय, विनय के थ्रू ये शुरू से विनय ही देख, शुरू से भी नहीं देख रहा है, शुरू से ही भी नहीं देख रहा है। कब से गवर्नमेंट आई है उसके समझ लीजिए 1.5 साल बाद से चालू हो गया था। 12-13 से चालू हो गया था। एक स्टोरी और सुनिए। एक्साइज कमिश्नर अपना आदमी पोस्टिंग कर दिया, और एक्साइज कमिश्नर यहाँ बैठा हुआ, उसके बगल में खुद बैठ गया विनय मिश्रा, और सब जो जितने भी प्रोड्यूसर है सबको बुला लिया, और सबको बोलता है पर बोतल इतना देना होगा। तो उसमें से एक दो जो स्ट्रॉन्ग थे वो बोल दिए, लेकिन नहीं दे सकेंगे। तो ठीक है, तो कल से अपना बिजनेस बंद कर लो सबके साथ। জবাব চাই বাংলায় আজকে ডিবেটে যারা আমাদের সঙ্গে রয়েছেন, জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমার একেবারে বাদিকে, বিজেপির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশানর চট্টোপাধ্যায় রয়েছেন, স্বাগত রিপাবলিক বাংলায়। অর্ণব সাহা রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। দেবাশিস সরকার রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। বৈশানর দা, প্রথমেই আপনার কাছে যাব, শুনলেন অডিও টেপ, আপনার প্রতিক্রিয়া। প্রথমত
যিনি আমাদের দলে নেই তার সম্পর্কে কোনো বক্তব্য এখানে করব না। আর আমি যতটুকু আইন জানি, 30 বছর ওকালতি করছি, সর্বোচ্চ নির্বাচিত আইনজীবীদের সংস্থার আমি প্রতিনিধি। অডিও ক্যাসেট যেটা আপনারা দেখাচ্ছেন, কার সাথে কার কথা, কি ব্যাপার, কিছুই পরিষ্কার নয়। গণেশ বাগড়িয়ার সঙ্গে একজন ব্যক্তির, জনৈক ব্যক্তির কথা। গণেশ বাগড়িয়া, যিনি অনুপ মাঝির রাইট হ্যান্ড বলে পরিচিত, লালার 10 জনের কোর টিমের মধ্যে অন্যতম গণেশ বাগড়িয়া, একজন বিজনেসম্যান, তার সঙ্গে জনৈক একজনের কথা। মিস্টার, আপনি আননোন পার্সন, তার তো নাম নেই। আর এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষের যেটা আইন, আপনি তো ল্যান্ড যেটা আছে, ল অফ দ্য ল্যান্ড, তার বাইরে যেতে পারবেন না। অডিও ক্যাসেট কিন্তু অ্যাডমিসিবল নয়। আর সিন্ডিকেটের কথা আপনি যেটা বলছেন না, রাজারহাট নিউ টাউন যেটা আপনি শোনাচ্ছেন, সেটার যিনি মাথা ছিলেন তিনি কিন্তু বর্তমানে বিজেপিতে আছেন, সব্যসাচী। এটা সবাই জানে এবং প্রকাশ্যে তিনি কাগজে বিবৃতি দিয়ে সিন্ডিকেটের সমর্থন করেছিলেন। আজকে হঠাৎ ভোল পাল্টে কেউ আমাদের ঘাড়ে দোষ চাপাতে চাইলেই তো হবে না। আমরা যথেষ্ট স্বচ্ছভাবে চলবার চেষ্টা করি। কেউ কালি চেটানোর চেষ্টা করলেই আমাদের গায়ে কালি লেগে যাবে না। এটা 2016 সালে নারদা ক্লিপিং ফ্ল্যাশ করা হয়েছিল বিজেপির অফিস থেকে। পরবর্তীকালে যাদের নামে ছবি দেখানো হয়েছিল তারা গিয়ে বিজেপির নেতা হয়েছে। শুভেন্দু অধিকারী, যাকে দেখা গেছিল কাগজে মুড়ে টাকা নিচ্ছে, সে বিজেপিতে গেছে। শোভন চট্টোপাধ্যায়, মুকুল রায়, এদের ছবি আপনারা দেখিয়েছিলেন। তারা, শঙ্কুদেব, সবাই কিন্তু বিজেপিতে গেছেন। সুতরাং বৈশ্বরদা, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। এরা যেরকম বিজেপিতে গেছেন, ঠিক একদম তথ্যগত কোনো ভ্রান্তি নেই, ফ্যাকচুয়ালি কারেক্ট, কিন্তু অপরূপা পোদ্দার এখনো তৃণমূল কংগ্রেসে আছেন। ওই ভিডিও ক্লিপ টেপে তার নাম, ওই ভিডিও টেপে তাকে দেখা গিয়েছিল। না, যদি এরা দোষী হন তাহলে তো অপরূপাও দোষী। না, আমি তো দোষী, এখনো তো বিচার হয়নি তো। প্রথমত মুকুল রায় বলেছিলেন এটা ডক্টরস ভিডিও, আপনাদের মনে আছে সেদিনের কথা। তাদের যে বিজেপির যে এ আছে তার থেকে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি বলছি তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ডটা কি, মানে সবাই একসঙ্গে অভিযুক্ত অথবা সবাই একসঙ্গে নির্দোষ? আমার কথা, বিজেপি আগে তার স্ট্যান্ডটা ক্লিয়ার করুক না। বিজেপি যাদেরকে চোর বললো, যাদেরকে বললো ভাগ মুকুল ভাগ, তাদেরকে দলে নিল কিভাবে? যে শুভেন্দুর এগেনস্টে দেখালো ক্লিপিং, তাকে নিল কি করে দলে? কি করে তাহলে অন্যদের নিলে? এই যে ছবিগুলো দেখাচ্ছেন তাদেরকে কেন নিল? তাহলে তার সেটা বলুক। জয়প্রকাশ দা, বিজেপি আন্তরিক নয় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে? না, দুটো জিনিস আমি পরিষ্কার করে দিতে চাই এখানে। আপনাদের চ্যানেল, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভূতপূর্ব বিজেপির সভাপতি মাননীয় অমিত শাহকে জিজ্ঞেস করেছিলেন এই ব্যাপারটি, এবং নান লেস দ্যান, আবার বলছি, অমিত শাহ জি বলেছিলেন যে আমাদের পার্টিতে যারাই যোগদান করুক না কেন তাদের বিরুদ্ধে যে তদন্তের প্রসেস সেটা কিন্তু কোথাও বন্ধ হয়নি, দরকার মতন তাদেরকেও বারবার ডাকা হয়েছে। এটা একটা নোট করিয়ে দিচ্ছি সাধারণের জন্য। দ্বিতীয়, নারদা তদন্তের যেটা বেরিয়েছিল তখন কিন্তু প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই টেপ ফলস। পরবর্তী ক্ষেত্রে যারা যাদের দেখা গেছিল সবাই বলেছেন যে সত্যি ঘটনা, সেই সৌগত রায় সমেত, যে এটা হয়েছিল। কেউ তখন বলেননি পরবর্তী ক্ষেত্রে যে এটা অসত্য, যদিও মাননীয়া প্রথম বলেছিলেন যে এটা হচ্ছে একটা ফলস টেপ। এবার আজকের ঘটনায় আসছি। পেছনের ঘটনা তো অনেক আলোচনা হয়েছে। আজকের আপনারা যেটা শোনালেন তাতে বৈশানর বলছে যে আননোন, আমাদের দলে যারা নেই তাদের নিয়ে আলোচনা করব না, ইত্যাদি ইত্যাদি। একজনের নাম আমি খুব বড় করে শুনলাম, বিনয় মিশ্র, তাকে বলা হচ্ছে কিংপিন। বিনয় মিশ্র বসে করতেন কবে থেকে? গত 7-8 বছর ধরে, 2013 থেকেই রমরমা বলছেন। মনে রাখতে হবে সালটা কেন ইম্পর্টেন্ট, কারণ সারদা বন্ধ হয়েছিল 2013-তে। তৃণমূলের টাকায় টান পড়েছে, তখন নতুন রাস্তা বার করতে হবে যেখান থেকে এই অসাধু উপায়ে আবার পার্টির টাকা আসে, এইটা মিলিয়ে নেওয়া দরকার। দ্বিতীয়, বিনয় মিশ্র হচ্ছে যুব তৃণমূলের জেনারেল সেক্রেটারি, অ্যাপয়েন্টেড বাই নান আদার দ্যান অভিষেক ভাইপো বন্দ্যোপাধ্যায়। তার সইয়ে সে হচ্ছে জেনারেল সেক্রেটারি, এটা ভুলে গেলে চলবে না। এবং সে দেশ ছেড়ে পালিয়েছে শোনা যাচ্ছে। এখনো পর্যন্ত তাকে পদ থেকে সরানো হয়েছে সেটাও জানি না। তার সম্বন্ধে অভিষেক বাবু কোন রকম বিবৃতি দেননি। কোথায় আছে? যদি কিছু আলোকপাত করতেন ভারতের আইন ব্যবস্থায় সুবিধে হতো। তৃণমূল দায়িত্বশীল রাজনৈতিক পার্টি হিসেবে বিনয় মিশ্রকে ধরে দেওয়ার ব্যাপারে সাহায্য করার উচিত ছিল, সেসব করেননি। সকলকে আড়ালের চেষ্টা হয়েছে।
এবং আজকের স্টেপের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে 15,000 কোটি টাকার যে ঘোটালা তাতে জড়িয়ে আছে বিনয় মিশ্র, অনুপ মাঝি মানে লালা, গণেশ বাগাড়িয়া এবং তার সঙ্গে তৃণমূলের মাথারা যে যাদের কথা বলছেন তারা যদি না থাকে তাহলে এই সাম্রাজ্য চালানো সম্ভব হতো না। জয়প্রকাশ দা, তৃণমূল কংগ্রেস বলছে বিনয় মিশ্রকে দল থেকে বার করে দেওয়া হয়েছে এবং বিনয় মিশ্র নাকি ব্যক্তিগত স্বার্থে এই কাজগুলো করেছেন, দল নাকি জানতো না। আবার একটা কথা আমি সামনেই আসছে, আপনাদের এখানেই যে হলো 2013 থেকে সে দেবাশিস চৌধুরী আরএসএস নেতা, আমাদের আরএসএস প্রচারক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আজকের এই বিতর্কে। আমি আসবো দেবাশিস দার পরে। জয়প্রকাশ না, সেখানে যখন বলা হচ্ছে যে বলুন তো বিনয় মিশ্র 11,000 কোটি টাকা না 15,000 কোটি টাকা তছরূপ করছে আর পার্টি কিছু জানে না, চোখের সামনে দেখছে একজন ছেলে যে টিউশনি করতো, তারপরে তার 7খানা বাড়ি শুধু কলকাতাতে, তার গাড়ির ফ্লিট, সেগুলো চোখে পড়ছে না। আমরা তো জানি বিনয় মিশ্র তৃণমূল কংগ্রেস ভবনে ছিল, লাগে টাকা দেবে বিনয় মিশ্র, এইরকম পজিশন ছিল, আর জানতো না। এইসব মিথ্যে কথা কাকে বলবে? মিথ্যে কথা ঝুড়ি। বিনয় মিশ্র কথা জানতেন অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এর পেছনে ছিলেন, অভিষেক ব্যানার্জির হাতে মাথায় হাত ছিল বলে বিনয় মিশ্র সারা বাংলাকে লুট করেছে, সারা বাংলাকে লুট করেছে বিনয় মিশ্র, তার পেছনে ছিলেন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আমি একদম পরিষ্কার বলছি যে ললিত মোদী, নীরব মোদী, মেহুল চস্কি, বিজয় মালিয়ারা কোথায় গেল? ব্যাংকের টাকা লুট করে নরেন্দ্র মোদী, অমিত শাহকে জবাব দিতে হবে। ব্যাংকের সাধারণ মানুষের টাকা চলে গেল, তাই জন্য পালিয়েছে। আপনি তাও গাড়ি চাপানোর পালিয়েছে। আপনি নিজেকে আড়াল করবেন, নিজেকে সাদা লাগাবেন, নিজের অসাধু লোকগুলোকে নিয়ে আজকে সাধু পুরুষ হয়ে গেল। গেরুয়া ওয়াশিং মেশিন, যারা কাগজে মুড়ে টাকা ভিডিও ক্লিপিং আপনাদের অফিসে গেছে, আপনারা দিয়েছেন চোরদের। একটার পর একটা চোর বিজেপিতে আছে, বিজেপিতে সব বিজেপিতে আছে। অর্ণব দা তৃণমূলের সাধারণ সম্পাদক তোলাবাজি করতো, সেটা দল জানতো না। প্রথমত আমি একটা জাস্ট আপনার কথায় আসছি, তার আগে একটুখানি না এটা বলুন, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তোলাবাজি করতো 7-8 বছর ধরে, দল সেটা জানতো না। সিবিআই জানতো না এটা? দল সেটা জানতো না, সিবিআই এর প্রশ্ন পড়ে, দল জানতো না। সিবিআই তো 1 বছর হলো দলটা স্টেটমেন্ট দিয়েছে, সিবিআই তো 1 বছর হলো দলটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা বলতে হবে। দলটা স্টেটমেন্ট দিয়েছে। আপনি কি বলছেন? জানতো না? আপনি হ্যাঁ না দিয়ে শুরু করুন, হ্যাঁ না দিয়ে শুরু করুন। না হ্যাঁ না ওনার আপনি চিৎকারটা থামান। 74 বছরের স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে বিজেপি হচ্ছে একমাত্র দল যারা দুর্নীতিকে চূড়ান্তভাবে লিগালাইজ করেছে, যারা লিগালাইজ করেছে, দুর্নীতিকে আইন সিদ্ধ করেছে। অমিত শাহ ছেলে তৃণমূল কংগ্রেস এখন 50,000 গুণ বেড়েছে। ভারতবর্ষে যে পিএম কেয়ার ফান্ড থেকে আরম্ভ করে আবার চলে গেল, সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট ছেড়ে দিয়েছে। 33 জন গুজরাটি ব্যবসায়ী 1 লক্ষ কোটি টাকা চুরি করেছে। এরা ভারত আমার দেবাশিস আসবো না। কেন বিজেপি এই যে লিগালাইজ করে দিয়েছে এবং যে লোকগুলো দুর্নীতিগ্রস্ত বলে ওরাই বলছেন, এই বিনয় মিশ্র কথা বলছেন তো, আমি অবাক হবো না কালকে এই বিনয় মিশ্র ওদের পার্টিতে যায়, আমি অবাক হবো না, ওরা ওদের পার্টিতে যাবে। আর আপনাকে প্রশ্ন করলে দল স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। দলটার কোনো স্টেটমেন্ট দেখুন, দলের আমি তো দলের কেউ নই, প্রত্যক্ষ আমি সাপোর্ট করছি, আমি সাপোর্ট করিনি, আমি সাপোর্ট করিনি, লজ্জা হওয়া উচিত, আমি সাপোর্ট করি। তিনি যদি অন্যায় করেন, তিনি যদি অন্যায় করেন, আপনার ছাত্ররা আপনারা যা করেছেন গত 7 বছর
বৈষ্ণব দাস দেবাশিস দা Legalize করেছেন। দেবাশিস দা রাস্তে নেমে ঘোমটা দিয়ে দেবাশিস দা নিজের মুখটা দেখুন কি করেছিলেন। বৈষ্ণব দা Please, প্রশ্ন দেবাশিস দা করতে দিন, প্রশ্ন দেবাশিস দা করতে দিন। দেবাশিস দা আমার দেবাশিস সরকার দেবাশিস দা আমি দেবাশিস সরকারের কাছে যাচ্ছি, আমি আপনার কাছে আসবো, আমি আসবো দেবাশিস দা, আসবো দেবাশিস সরকারের কাছ থেকে একটু উত্তর নিয়ে আসবো। দেবাশিস দা আজকে দুজন দেবাশিস রয়েছেন, দেবাশিস চৌধুরী দা, আমি আপনার কাছে আসছি, দেবাশিস সরকারদার কাছে যাই। দেবাশিস সরকারদা, আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এতক্ষণ ধরে আমরা প্রতিক্রিয়া নিচ্ছি, আমি প্রতিক্রিয়াই নেবো আপনার এই টেপের পরিপ্রেক্ষিতে, কিন্তু আমি সবাইকেই বলবো আপনাকে প্রশ্ন করার সূত্রে একটু ভেবে দেখতে। এই যে সিন্ডিকেট কাটমানি, আমি বললাম না শুরু করলাম যখন, অভিযোগ ছিল, এখনো অভিযোগ আছে। প্রধানমন্ত্রী যে কোনো নির্বাচনী সভাতে এসে বিজেপি নেতারা বলেন, বামেদের তরফ থেকে যারা যেখানে বক্তৃতা করছেন অধিকাংশ ক্ষেত্রে বলছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন এর আগে, এখনো বলছেন। আমার প্রশ্ন সেখানে নয়, আমি বলছি সাধারণ একটা সিন্ডিকেট চলছে, চুন বালি সিমেন্ট, কথোপকথনটা সেভাবেই শুরু হয়েছিল, কিন্তু আবার শোনাবো আমরা পরে। কিন্তু তারপর থেকে দেখুন সেটা কোথায় পৌঁছচ্ছে। আমি বলছি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা সবটা মিলিয়ে তো ভাবতে হয়, ডাইমেনশন। 4D যুগ, আপাতত 3D দেখাতে পাচ্ছি আপনাদেরকে। দৈর্ঘ্য হচ্ছে একেবারে হিমালয় মানে দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত, প্রস্থ পুরুলিয়া থেকে উত্তর 24 পরগনা বা মালদা পর্যন্ত। এক মিনিট আর গভীরতা, এক মিনিট দেবাশিস দা গভীরতাটা দেখুন। অনুপ মাঝি, বিনয় মিশ্র, গণেশ বাগাড়িয়া, অর্থাৎ যতগুলো নাম যাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, যাদের 164 রেকর্ড হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে, তারা প্রত্যেকে যুক্ত। তারা আবার স্ত্রী এবং শালী, আবার অভিষেক বাবু স্ত্রী শালী যাদের এবার উচ্চতা আসবো। এবার উচ্চতা এক এক করে এবার উচ্চতা। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের দিকে আঙুল তুলছেন বিজেপি নেতারা, বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের দিকে আঙুল তুলছেন তৃণমূল নেতারা। আমার প্রশ্ন, দুর্নীতির এত বড় অভিযোগ, টালিগঞ্জে প্রডিউসারদের এক্সাইজ কমিশনারের পাশে বসিয়ে বলা হচ্ছে ব্যবসার ঝাঁপ বন্ধ করে দেবো না, আমাদের টাকা দেবেন। এটা কিন্তু সাধারণ সিন্ডিকেট নয়, যেখানে 7-8 বছর ধরে রাজ্যের সব রকমের তোলাবাজি একেবারে নিচু থেকে ওপর পর্যন্ত সবটা পরিচালনা করতো বিনয় মিশ্র লোকটা, কালেকশন করতো এই লোকটা, ফান্ড অর্গানাইজ করতো, ফান্ড ম্যানেজ করতো এই লোকটা। সেই লোকটার সম্পর্কে এত বড় একটা অডিও টেপ, আপনার মনে হয় এই 7-8 বছর ধরে বা 10 বছর ধরে যত দুর্নীতির অভিযোগ উঠেছে সেটা আর এটা সমান? সেম নামগুলো গুরুত্বপূর্ণ নয়, মানে আজকে একটা কোনো নাম, তার একটা ভিডিও ক্লিপ শুনছি, একেবারে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কোন রাজনৈতিক দলের মদতে, কোন রাজনৈতিক দলের চর্চার মধ্যে থেকে একটা এম্পাওয়ারমেন্ট ঘটে এই ধরনের দুর্নীতি হওয়ার, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে তুমি অনির্বাণ কথা বলার সময় বলছো না যে গভীরতা, ব্যাপকতা, যে বাড়িতে যে স্টুডিওতে বসে আমরা এখন আলোচনা করছি, এই এলাকাটা আমাদের সবার সামনে একটা ম্যাসিভ চেঞ্জ হয়েছে বামফ্রন্টের 34 বছরের সময়। হ্যাঁ, একরকে একর জমির ট্রান্সফরমেশন হয়েছে, ঠিক আছে। এবং যখন ওই যে ভদ্রলোক মন্ত্রী ছিলেন, সাদা রঙের একটা পাঞ্জাবি পরতেন, গৌতম দেব আর কি, যাকে পরিবর্তনের পর ডেকে পাঠানো হয়েছিল আর কি, এবং একটা ম্যাটাডোরে করে বহু ফাইল নিয়ে এসে মিটিং করা হয়েছিল এই এলাকায় যে দুর্নীতির প্রশ্ন। 34 বছর মানুষের সমর্থনে যে শাসন সরকার ছিল, কখনো বহু পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা, পৌরসভা, লোকসভা নির্বাচন হয়েছে, কিন্তু কোনো নির্বাচনের আলোচনায় তার আগে এই দীর্ঘ মাসের পর মাস, দিনের পর দিন মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুটো: কে বেশি দুর্নীতি করেছে, কে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, কারা আলোচনা করছে, কারা তর্কের মধ্যে রয়েছে, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস। আমার বক্তব্য নয়, তোমরা তোমাদের আর্কাইভে চলে যাও, তোমরা প্রচন্ড ভাবে সব মেধাবী ছেলে মেয়ে যারা মিডিয়াতে রয়েছে চেষ্টা করছো, কিন্তু পারছো না। তোমাদের আর্কাইভে যে কন্টেন্ট, সম্মেলনে সরাসরি চলে যাব, বিজেপির সাংবাদিক সম্মেলনে আসছি দেবাশিস দা, বিজেপির সাংবাদিক সম্মেলনে সরাসরি। अनूप माझी के करीबी हैं, ये वही अनूप माझी हैं जो कोयला घोटाला के मुख्य आरोपी भी हैं। जैसी जानकारी अभी आई है, तमाम टीवी चैनल्स बता रहे हैं कि 3 ऑडियो टेप उनके पास आए हैं, और इन ऑडियो टेप के जो तथ्य हैं वो बड़े ही चिंताजनक हैं। वो दर्शाते हैं कि आज पश्चिम बंगाल में ममता बनर्जी की नाक के नीचे
किस तरह से भ्रष्टाचार, कट मनी, सिंडिकेट राज चल रहा है। इन ऑडियो टेप में एक बड़ा खुलासा यह भी हो रहा है कि एक बड़ी ही व्यवस्थित प्रणाली उगाही की वहां पे चल रही है, जिसमें सरकारी तंत्र का उपयोग इन उगाही करने वालों को दिया जा रहा है। और यह कहना भी गलत नहीं होगा कि ये उगाही, ये भ्रष्टाचार, ये तोलाबाजी, ये सिंडिकेट राज, ये मुख्यमंत्री की आंखों के सामने हो रहा है और उनके भतीजे के खासम खास विनय मिश्रा उगाही एजेंट बन के सबसे डिमांड कर रहे हैं। ये विनय मिश्रा, विकास मिश्रा, अशोक मिश्रा बताया जा रहा है कि अभिषेक बैनर्जी के बड़े खासम खास हैं। और इस स्तर पे उगाही है कि टारगेट दिए जा रहे हैं एक्सटॉर्शन के। इस महीने का टारगेट 40 करोड़। ये जो पूरा उगाही स्कैंडल कहना गलत नहीं होगा, बताया जा रहा है करीब 900 करोड़ से 1000 करोड़ रुपए तक का है। यह चिंताजनक क्यों है लोकतंत्र के लिए, यह बताना अति आवश्यक है। जो तथ्य सामने आए हैं, पश्चिम बंगाल की जनता ने विश्वास जताते हुए ममता दीदी को मुख्यमंत्री बनाया। हम सब जानते हैं इससे पहले लेफ्ट की सरकार थी, तब भी वहां भ्रष्टाचार था। आम जनता को लगता था कि बदलाव की एक लहर आएगी, लेकिन आज और बुरा हाल हो गया है। खेला होबे, खेला होबे, खेला होबे, बहुत सुना हमने। आज बंगाल की जनता पूछ रही है ममता दीदी से, गिट्टी का भाव आप बताते हो, उगाही आप करवाते हो, क्या यही खेला होबे है? घर का नलका भी लगवाना हो तो कहां से लाना होगा, कितने का मिलेगा? इस तरह का सिंडिकेट वहां बना हुआ है। क्या यही खेला होबे है? किसी आम नागरिक को अपना घर बनवाना है, दीवार खड़ी करनी है, तो पत्थर ईंटें कहां से आएंगे, बालू कहां से आएगी, ये भी ये एजेंट बताते हैं। क्या यही खेला होबे है? प्रतीत ऐसा होता है कि ये भ्रष्टाचार का एक शोरूम और होम स्टोर खोल रखा है ममता दीदी ने। और चिंताजनक ये इसलिए है कि अगर बंगाल की जनता त्रस्त होकर इसकी शिकायत करती है, तो सरकार की जिम्मेदारी होती है कि कार्रवाई हो, एफआईआर हो और ऐसे दरिंदों को जेल की सलाखों के पीछे डाल दिया जाए। लेकिन दुख की बात यह है, क्योंकि कट मनी है, हर चीज का एक रेट चार्ट है, तो उनको जेल की सलाखों पे नहीं डाला जाता है, बल्कि इन ऑडियो टेप से सामने आया है, और मैं ऑडियो टेप के ही शब्दों का इस्तेमाल कर रहा हूं, कि कमिश्नर साहब के बगल में जो अभिषेक बैनर्जी का उगाही एजेंट था, वो खुद बैठ जाता है
और उसके बाद सभी लोगों से बताता है कि इतना रुपया जमा करो तो काम होगा, वरना नहीं होगा। ये ऑडियो टेप में आया है। हिम्मत देखिए, कमिश्नर के बगल में जो क्रिमिनल है, जो एक्सटॉर्शन करता है, जो सिंडिकेट चलाता है, वो खुद बैठ के रेट बताता है। तो ममता दीदी, क्या यही खेला होबे है? और इसीलिए भारतीय जनता पार्टी ने, हमारे सभी वरिष्ठ नेताओं ने, आदरणीय प्रधानमंत्री जी ने बिल्कुल स्पष्ट कहा है बंगाल की जनता से, भ्रष्टाचार खत्म होगा, सिंडिकेट राज खत्म होगा, कटमनी तोलाबाजी खत्म होगी। बंगाल की जनता परिवर्तन चाहती है। और यह कहना भी गलत नहीं होगा, हम लोग कहते हैं कि पार्टी को क्या बचाव में कहना है, लेकिन इन ऑडियो टेप के बाद जो घिनौना सच सामने आया है, हर कोई शर्मसार हुआ है और कुछ कहने के लिए बचा ही नहीं है। अगर ममता दीदी में कुछ शर्म बची है तो वो बंगाल की जनता से माफी मांगे कि जिस जनता ने आपको इतना सम्मान और प्यार दिया, सेवा करने के लिए मुख्यमंत्री पद से नवाजा, आप उसी आम जनता के खिलाफ एक्सटॉर्शन रैकेट चलवा रही थी। इन सब तथ्यों का संज्ञान लेने के बाद यह कहना गलत नहीं होगा, 2 मई दीदी गई, 2 मई कटमनी गई, 2 मई सिंडिकेट राज गया। इससे ज्यादा भ्रष्टाचारी, पापी और गरीबों पे अत्याचार करने वाली सरकार शायद ही लोकतंत्र ने अभी तक देखी है। यह गंभीर मसला है और पश्चिम बंगाल की जनता ये प्रश्न पूछ रही है कि हमारी सेवा करने के बजाय ये एक्सटॉर्शन रैकेट क्यों चल रहा था। धन्यवाद। इंग्लिश में This is a press conference regarding a very serious revelation that has রিপাবলিক বাংলার তরফ থেকে যে অডিও টেপ প্রকাশ্যে আনা হয়েছে, সেই অডিও টেপ প্রকাশ্যে আসার পরিপ্রেক্ষিতে বিজেপির হেডকোয়ার্টার থেকে গৌরব ভাটিয়া সাংবাদিক বৈঠক করছিলেন। সেই সাংবাদিক বৈঠক আমরা নজর রেখেছিলাম। আমি যে কথা ছিলাম দেবাশিস, আমি দেবাশিস সরকারের কাছ থেকে দেবাশিস চৌধুরীর কাছে যাব। দেবাশিস চৌধুরীরা যে অভিযোগ করা হচ্ছে, আমি আসবো দেবাশিস চৌধুরীর কাছে। তার আগে বাংলার সবচেয়ে বড় দুর্নীতির পর্দা ফাঁস রিপাবলিক বাংলা আপনাদেরকে আগেও জানিয়েছি, এবং সেই দুর্নীতির পর্দা ফাঁস করা হচ্ছে যে অডিও টেপের মাঝখানে, যে অডিও টেপের মাধ্যমে। মীনাক্ষী, অডিও টেপের মাধ্যমে বাংলার সবথেকে বড় দুর্নীতির পর্দা ফাঁস। বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানানো হয়েছে। দিল্লি থেকে গৌরব ভাটিয়া এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন। আমরা দেবাশিস চৌধুরীর কাছে চলে যাই। দেবাশিস দা, কি বলবেন একে দুর্নীতির প্রতিষ্ঠাকরণ? দেবাশিস চৌধুরী। সবচেয়ে আগে আমি ধন্যবাদ জানাবো রিপাবলিক বাংলাকে। এত সুন্দর, মানে এটা নতুন ধরনের সাংবাদিকতা আমরা দেখছি, এই যে এইভাবে সুন্দরভাবে এই যে তথ্যগুলো সব মানুষের কাছে আসছে, এটা সবচেয়ে ভালো জিনিস। এই নতুন সাংবাদিকতা সাহসিকতার জন্য সাধুবাদ। এবার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে
এই যে আপনারা যেই এই তথ্যগুলো দেখাচ্ছেন বা এগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ অল টিপ অফ দি আইসবার্গ। এটা দেবাশিস দা একটু থামাচ্ছি আপনাকে, দেবাশিস দা একটু থামাচ্ছি। বিনয় মিশ্রার খোঁজে ইন্টারপোলকে চিঠি সিবিআই এর, কিছুক্ষণ আগে সিবিআই চিঠি দিয়েছে, এর আগে আরো একবার সিবিআই চিঠি দিয়েছিল ইন্টারপোলকে, তারপর আবার কয়লা কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রা ফেরার এবং এই বিষয়ে ইন্টারপোলকে চিঠি দিল সিবিআই। আমাদের মাথায় রাখতে হবে মীনাক্ষী যে এর আগে ইন্টারপোলের তরফ থেকে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে বিনয় মিশ্রের খোঁজে, কিন্তু তাতে এখনো পর্যন্ত বিনয় মিশ্রের কোনো হদিশ মেলেনি। এবং তারপরেই আজকে এই অডিও টেপ প্রকাশ্যে আসার পরে রিপাবলিক বাংলা এবং রিপাবলিক নেটওয়ার্ক এই অডিও টেপ প্রকাশ্যে আন এবং তারপরই কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের খোঁজ পেতে ইন্টারপোলকে নতুন করে চিঠি দিল সিবিআই। বিনয় মিশ্রের খোঁজ পেতে সিবিআই এর চিঠি ইন্টারপোলকে। দেবাশিস দা আপনি বলুন। আমি যেটা বলছিলাম, এটা হচ্ছে টিপ অফ দি আইসবার্গ। ইতিমধ্যেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে শুনেছি, উনি বলেছেন যে তোমরা 25% রাখো, 75% পার্টিকে দাও। একজন মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তার কর্মীদের সঙ্গে সভা করছেন ইন আ পাবলিক মিটিং। একজন মাননীয় মুখ্যমন্ত্রী বলে এত পার্সেন্ট তোমরা রাখো, এত পার্সেন্ট আমাকে দাও, তো এ তো প্রকাশ্যে। এবার এর আগে দেবাশিস দা গুরুতর অভিযোগ আপনার তরফ থেকে, আমি এই অভিযোগের উত্তর নেব বৈশ্বনাথের কাছ থেকে এবং অন্নবাবুর কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবো, কিন্তু তার আগে আমাদের প্রতিনিধি অভিষেক সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। অভিষেক, সিবিআই এর যে চিঠি ইন্টারপোলকে এই সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাইবো বিস্তারিতভাবে, যদি আমাদের দর্শকদের জন্য জানাও। তবে ইতিমধ্যে যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে তুমি জানো যে ইতিমধ্যে বিনয় মিশ্রের পাওয়ার জন্য ইন্টারপোলকে প্রথম চিঠি ইস্যু করেছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআই আধিকারিকরা। যেটা এই মুহূর্তে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে রিপাবলিক বাংলায় ফের অডিও ক্লিপ সামনে আসার পর যে পর্দাফাশ আমরা করেছি, ইতিমধ্যেই কিন্তু আরো এক দফা তৎপর সিবিআই আধিকারিকরা এবং ইতিমধ্যেই ইন্টারপোলকে ফের চিঠি পাঠানো সিবিআই আধিকারিকরা এবং বিনয় মিশ্রার কারেন্ট লোকেশন, তার এই মুহূর্তে কি গতিবিধি সেই সংক্রান্ত সমস্ত তথ্য জানবার জন্য ইতিমধ্যেই কিন্তু ডিআইজি সিবিআই তরফ থেকে ইতিমধ্যে চিঠি ইস্যু করা হয়েছে ইন্টারপোলের বিরুদ্ধে। কথা বলছেন আমাদের প্রতিনিধি অভিষেক সেনগুপ্তের সঙ্গে। অভিষেক, তোমাকে ধন্যবাদ। আমি বৈশ্বনাথ বাবুর কাছে আসবো। বৈশ্বনাথ বাবু, যে অভিযোগ তুললেন দেবাশিস চৌধুরী, যে মুখ্যমন্ত্রী নিজে মদত দিচ্ছেন, রাজনৈতিকভাবে তারা অভিযোগ করছেন, তিনি স্বীকারই করে নিয়েছেন যে সিন্ডিকেট রাজে তাদের রাজনৈতিক সমর্থন রয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন উনি এইটা কোনো সময় দেখাতে পারবেন না, বলতে পারবেন না। সিন্ডিকেট এই রাজ্যে রাজারহাট নিউ টাউনে সব্যসাচী করেছিল, যে এখন বর্তমানে বিজেপিতে আছে। এটা সবাই জানে, কলকাতার মানুষ, বাংলার মানুষ জানে যে ইটবালি চুনসুর কি এই যে কারবার, যেটা রাজারহাট নিউ টাউনেও শুরু হলো কথাবার্তার মধ্যে, সেটা প্রথম শুরু হয়েছিল রাজারহাট নিউ টাউনে এবং সেটার মাথা ছিলেন সব্যসাচী দত্ত, যিনি ভজাই টজাইকে দিয়ে এই ধরনের জিনিস করতেন। তার আগে গৌতম দেব ওখানে করেছিলেন, বলেছিলেন যারা জমি হারিয়েছে তারা 30 বছরের ইতিহাসে 10 বছর এই পরিবর্তনের পর শাসনকালে কারোর ক্ষমতা হয়নি, কারোর ক্ষমতা হয়নি যেভাবে মিছিল, সাংসদ, বিধায়ক, ক্যাবিনেট মিনিস্টার, পুলিশ কাস্টডি, জেল কাস্টডি, যেরকম ভাবে দুর্নীতি ছবি আমাদের সামনে এসেছে, সেই চেহারা আমরা কখনো দেখিনি। আমি এখানে শুধু একটা প্রশ্ন করছি, আমি একটা প্রশ্ন করছি, দেবাশিসকে একটু থামতে বলছি। আজকে এখানে যে প্রেস কনফারেন্সটা হলো, মাননীয় কি গৌরব ভাটিয়া যিনি প্রেস কনফারেন্স করে, আমার এখানে একটা মিনিট বসেন, একটা মিনিট, তিনি যখন প্রেস কনফারেন্সটা যেখানে দাঁড়িয়ে করলেন, ওই মঞ্চটাতে তো আমরা গত 2 মাস ধরে তৃণমূল কংগ্রেসের যাদের বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ, জয়দা এবং আরো অনেকে দাঁড়িয়ে দিনের পর দিন করেছেন, তারা তো ওইখানটাতে গিয়ে দলবদল হলেন, তারা তো ওই মঞ্চে গিয়ে তো দলবদল হয়ে এখন ভারতীয় জনতা সম্পদ একটা সংখ্যা, আমার তথ্য না, নির্বাচন কমিশনের তথ্য, 294টা আসনে ভারতীয় জনতা পার্টি কন্টেস্ট করছে, তার 50% আসন তৃণমূল কংগ্রেসের মানুষজন এসে প্রার্থী আকারে এখান থেকে হয়েছে। ফলে এই জায়গাটা কিন্তু পরিষ্কার করতে হবে। আজকে যে সমস্ত তথ্য সামনে, বিষয়টা কি? দুর্নীতি। কেন বিজেপিকে উত্তর করতে হবে? মাননীয় নরেন্দ্র মোদী সাহেব 2014 লোকসভা নির্বাচন, আমি তথ্য দিচ্ছি,
যে কটা কেন্দ্রীয় সংস্থা রয়েছে, এই যে সিবিআই ইন্টারপোল বলছো, সেবি, আরওসি, এসএফআই, ইডি, এই প্রত্যেকটা সংস্থাকে সামনে রেফার করে নরেন্দ্র মোদী সাহেব নির্বাচনের ক্যাম্পেইন 2014 সালে এসে বলেছিলেন যে দুর্নীতিগ্রস্তদেরকে সাহায্য করবেন। 14 থেকে 21 7 বছর পার হয়ে গেছে। বুঝতে পেরেছি ছোট্ট করে একটা ব্রেকের রাজনীতি হচ্ছে। আমার খুব সহজ কথা, আমার একটা সহজ কথা, আজকে পশ্চিম বাংলার রাজনীতিতে এই তোলাবাজি এবং সিন্ডিকেট এই যে একটা প্রফেশনে, একটা ব্যবসায় পরিণত হয়েছে, একটা প্রফেশনে পরিণত হয়েছে, এটাকে প্রফেশন কে বানিয়েছে? এটাকে প্রফেশন বানিয়েছে বামফ্রন্ট, সিপিএম প্রশাসনকে রাজনীতি করেছে। আপনি একজন পণ্ডিত মানুষ, এত অসহায়ভাবে এত দুর্বল যুক্তি পেশ করবেন না। আপনার বয়স নিশ্চয়ই 34 বছরের বেশি। क्या है सिंडिकेट? बहुत सुनता हूँ मैं, पेपर वगैरह में पढ़ता हूँ, सिंडिकेट सिंडिकेट तो बंगाल में पेट बर्ड है सर। क्या है ये? एक सिंडिकेट है वहाँ पर जो राजारहाट एरिया, न्यू टाउन एरिया में नया कंस्ट्रक्शन हो रहा है, वहाँ सिंडिकेट फॉर्म कर दिया पॉलिटिकली। अच्छा, जिसको भी बालू, पत्थर, ब्रिक्स, मैंने जो भी मटेरियल लेने पड़ेंगे सिंडिकेट के थ्रू लेने पड़ेंगे। तो वही सिंडिकेट फेमस नाम हो गया। तो उसका फिर कट कहाँ जाता है? जैसे कि जो भी कलेक्शन होती होगी तो कट कहाँ जाता है? लोग क्या करते हैं, जैसे सपोज करिए किसी चीज की रेट 100 रुपए, तो सिंडिकेट वाले लेते हैं 120 रुपए, इंफीरियर क्वालिटी देते हैं, मेजरमेंट में भूल। तो ऐसे करते सिंडिकेट वाले कमाते हैं और जो पॉलिटिकल बॉसेस हैं उनका अपना अंडरस्टैंडिंग रहता है। तो वो कहानी नहीं आप लोग को पता है? कहानी तो बताया होगा ना किसी ने? नहीं बताया होगा, लेकिन उतना मेरे को याद नहीं है। लेकिन सबका अपना कोर ग्रुप रहता है ना सर, वो बातें बाहर नहीं आ पाती। अच्छा, लेकिन फिर भी चूंकि अब इन सब से इन्वॉल्व हुए तो पता नहीं चलता है कि उनका फंडिंग कैसे जाता था वहाँ, पॉलिटिकल जो फंडिंग। यही इसी के यही कौन? अशोक विनय विनय के थ्रू ये शुरू से विनय ही देख रहा है, शुरू से ही भी नहीं देख रहा है। कब से गवर्नमेंट आई है उसके समझ लीजिए 1.5 साल बाद से चालू हो गया था। 12-13 से चालू हो गया था। एक स्टोरी और सुनिए। एक्साइज कमिश्नर अपना आदमी पोस्टिंग कर दिया, और एक्साइज कमिश्नर यहाँ बैठा हुआ, उसके बगल में खुद बैठ गया बिना मिसा, और सब जो जितने भी प्रोड्यूसर है सबको बुला लिया, और सबको बोलता है पर बोतल इतना देना होगा। तो उसमें से एक दो जो स्ट्रॉन्ग थे वो बोल दिए लेकिन नहीं दे सकेंगे। तो ठीक है, तो कल से अपना बिजनेस बंद कर लो सबके साथ। জয়প্রকাশ দা, কবে থেকে বিনয় মিশ্র এরকম করছেন শুনলেন টেপে? শুরু থেকে মীনাক্ষী, আমি অনেকক্ষণ ধরে আঙুল তুলে কিছু বলার চেষ্টা করছিলাম, ছোট করে বলবো, অন্যরাও কিছু বলতে চাইবেন। বলেইছেন যে 2013 থেকে রমরমা, আমি এটা আগেও বলেছি এবং অনেক কথা উঠেছে। আর মীনাক্ষী, তুমি বলছিলে আগের দিন কবিতা বলেছিলে, আজকে কবিতা বলবো না কেন? আমিও ছোট্ট করে বলে দিই, তৃণমূলের নীতির সম্বন্ধে কবিগুরুর কবিতা একটুখানি ঘুরিয়ে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই তৃণমূল দুর্নীতির সাগর ঘিরে। পুরো দুর্নীতিটাকে একেবারে ঘিরে তৃণমূল দায়িত্ব নিয়ে নিল এবং মানুষ জানে। আজকে যা ইচ্ছে বলুন না কেন, মানুষকে গিয়ে বলো কাটমানি কে নেয়, বাচ্চা ছেলেও বলবে তৃণমূল। তোলাবাজি কে করে, বাচ্চা ছেলেও বলবে তৃণমূল। সারা বাংলার বুকে আমরা বাংলা নিয়ে আলোচনা করছি, সেখানে আমি বলবো এই পুরো রাজ্যটাকে দুর্নীতির নিরিখে, বিজেপি তো শাসন করেনি, পুলিশ ছিল না বিজেপির, এখানটাতে পুলিশ ছাড়া এই সমস্ত স্ক্যাম, প্রশাসন ছাড়া এই সব ঘোটালা সম্ভবই নয়। একটু ভয় করছেন, যেমন তুমি যেগুলো বলছো একদম ঠিক, তোমার সাথে এই ব্যাপারে আমার 100 ভাগ একমত।
কিন্তু তোমার একটু ভয় লাগছে না? কেন বলো? কারণ এই যে কথাগুলো যাদেরকে দেখে বলছো, এখন তো সব তোমাদের রাজনৈতিক সম্পদ হয়ে যাচ্ছে। এবার তাহলে তো উত্তর দিয়ে দিই, না, উত্তর বলো, লাইনে উত্তর দিয়ে দিই। বলো বলো। আমাদের এখানটাতে যেটা অমিত শাহজি বলেছিলেন সেটা আমি প্রথমেই বলেছি যে কারুর বিরুদ্ধে কোন রকম তদন্ত আটকাবে না। আর আরেকটা বিশ্বাস আমাদের কি আছে জানো, সমস্ত দস্যু রত্নাকরদের বাল্মীকি হওয়ার সুযোগ দেওয়া উচিত, প্রত্যেকের সেই সুযোগ আছে। তার মানে এটা তো ওয়াশিং মেশিন টাইপ। ওয়াশিং মেশিন। প্রত্যেক আমরা শোধনাগার কেন বলি, আজকাল কি বলি, আজকে যে আমি ওইটুকুই শুধু যা দোষ হবে তারা শাস্তি পাবে। বিজেপি না একদম খলনায়ক হিসেবে, ওই জন্য একটা কবিতা শোনালেন না, যারা চুরি করলো নায়ক নেই খলনায়ক ঘুমে। অমিত শাহ খলনায়ক, প্রেম চোপড়ার অভিনয় করছেন, নিজে চোরেদের সর্দার, ডাকাতদের সর্দার, একটা ব্যাংকের টাকা লুট করে তাদেরকে প্রোটেক্ট দিয়েছেন, তাদেরকে নিয়ে আসতে পারেননি, কারো টাকা উদ্ধার করতে পারেননি, বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দিতে পারেননি, চোরের আমি শুধু দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে এই যে ক্রাইম একটা প্রফেশন হবে, দেবাশিস দা ঠিকই বললেন, অফিসার, প্রশাসনিক পদাধিকারী এদের সঙ্গে সারগার না হলে এটা খুব মুশকিল। তো এই যে ক্রাইম একটা প্রফেশন, এটা সিপিএম আমল থেকে শুরু হয়েছে, সিপিএম করেছে। আপনি 34 বছরে কেন এই রাজনৈতিক আলোচনা করার সুযোগ পাননি? আপনি দেবাশিস একটা কথা নির্দিষ্ট হবে, আপনি এক লাইনে ওয়ান লাইনের উত্তর করুন তো। আপনি 34 বছর বামফ্রন্টের শাসনকালে কেন কোনোদিন কোন রাজনৈতিক নির্বাচন কোন রাজনৈতিক সুযোগ পাননি? কেন বিজেপি আচ্ছা, আমার একটা দেবাশিস দা, 6% সমর্থন ছিল, দেবাশিস চৌধুরী দা, 2% দেবাশিস চৌধুরী দা, পশ্চিমবঙ্গে বামফ্রন্টের দেবাশিস চৌধুরী দা, সেই 34 বছর সময়কালে দেবাশিস চৌধুরী দা, সুযোগ পাননি। দেবাশিস চৌধুরী দা, এক মিনিট, আমার দেবাশিস সরকার থেকে একটা প্রশ্ন আছে। এক মিনিট দেবাশিস চৌধুরী দা, দেবাশিস সরকার থেকে আমার একটা প্রশ্ন আছে। দেবাশিস সরকার দা, আমার একটা প্রশ্ন, আপনি এত কথা বলছেন তো বামফ্রন্টের আমলের কথা, আমি কিন্তু একবারও বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্যক্তিগতভাবে বলছি না, কিন্তু আমি বলছি যারা সেই সভার অর্গানাইজার ছিলেন তাদের তো কারোর না কারোর সঙ্গে যোগাযোগ নিশ্চয়ই ছিল। কালে সিং এর কথা একবার জাস্ট মনে করে দিচ্ছি, মনে পড়ছে 2000, একদম আমি একদম এই কথায় সরাসরি আসতে চাইছি। এই সমাজ ব্যবস্থায় 34 বছর একটা শাসনকাল কোন ল্যাবরেটরি এনভায়রনমেন্টে চলেনি, বুঝতে হবে। আমি শুরুতেই বলেছি নাম উল্লেখযোগ্য না, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাজনৈতিক মদত, রাজনৈতিক বাতাবরণ। বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে কালে সিং এর রাজনৈতিক মদত নয়, নির্বাচনও 34 বছরের শাসনকালে একটা নির্বাচন হচ্ছে, নির্বাচনের মূল আলোচনা এবং তর্কের বিষয়বস্তু হচ্ছে জাতপাত এবং দুর্নীতি। তুমি 34 বছর শাসনকালে যে কোনো একটা নির্বাচন, যে নির্বাচনে এক লাইনই, কারণ আজকের যে বিষয়টা তোমরা দেখাচ্ছ সেই বিষয়ে আসতে চাইছি। যে সাংঘাতিক টেপ দেখিয়েছো বা শুনিয়েছো তার উপর আমার একটাই কমেন্ট আছে, টিএমসির উচ্চ নেতৃত্বের ফোন কল চেক করলে এই বিনয় মিশ্র এবং অন্যদের সম্বন্ধে আরো অনেক তথ্য পাওয়া যাবে। আমি অমিত শাহকেও চেক করতে বলবো। এক লাইনে সময় শেষ। একটা কথা বললেন যে মুখ্যমন্ত্রী সম্পর্কে বললেন, যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 25% টাকা হচ্ছে নিজের জন্য রাখো, বাকি পদার্থ। এটা উনি কোথা থেকে পেয়েছেন? সম্পূর্ণ মিথ্যা ছিল, একদম মিথ্যা। আপনি প্রশ্ন তিনজন এমপির মধ্যে বিজেপির 116 জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে। বোঝা গেছে। দেবাশিস দা ছোট্ট করে, চোরেদের পার্টি বিজেপি। দেবাশিস দা ছোট করে কোথা থেকে তথ্য পেয়েছেন, চ্যালেঞ্জ করছেন, বলছেন এটা অন্যতা প্লিজ। বিজেপি চোরেদের পার্টি, তৃণমূলের মতন ভ্রষ্টাচার সারা পশ্চিমবঙ্গে আরেকটা নেই।
বাংলার সবচেয়ে বড় দুর্নীতির পর্দা ফাঁস করেছে আজকে রিপাবলিক বাংলা। গণেশ বাগাড়িয়া এবং জনৈক ব্যক্তির মধ্যে অডিও টেপ ফাঁস করে। সেই অডিও টেপে আমরা যা শুনতে পেয়েছি, পশ্চিমবঙ্গের মানুষ যা শুনতে পেয়েছেন, বলা ভালো এই মুহূর্তে ভারতের মানুষও যা শুনে বোঝার চেষ্টা করছেন, হয়তো হাতের কাছে কোনো বাঙালিকে পেলে অনুবাদ করে বোঝার চেষ্টা করছেন, না পেলেও নিজের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করছেন। আসলে ওই অডিও টেপে বাংলার সিন্ডিকেট রাজ, তোলাবাজি নিয়ে যা বলা হয়েছে, যা অ্যাডমিট করা হয়েছে, তার গভীরতা কতটা। শুধু গভীরতা নয়, আমরা বারবার বলেছি দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা আর উচ্চতা। তার কারণ রাজনীতির একেবারে মাথায় বসা কারবারিরা এর সঙ্গে যুক্ত, এমন আভাসই মিলছে অডিও টেপ থেকে। মীনাক্ষী, 7ই মার্চ যেদিন লঞ্চ করেছিলাম আমরা চ্যানেল, সেদিন একটা কথা বলেছিলাম, তদন্তমূলক সাংবাদিকতা করব আমরা, ভয় পাবো না। আজকে গণেশ বাগড়িয়ার এই টেপ যখন আমাদের হাতে আসে, আমরা দ্বিতীয়বার ভাবিনি, আমরা এই টেপ প্রকাশ্যে এনেছি, কারণ আমরাই একমাত্র চোখে চোখ রেখে প্রশ্ন করার ক্ষমতা রাখি। আপাতত শেষ করছি আজকে জবাব চাই বাংলা। নজর থাকুক রিপাবলিক বাংলায়, কারণ এখানে প্রশ্ন করা হয় আর কথা বলা হয় চোখে চোখ রেখে। নমস্কার।